এবারে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অটো প্রমোশন। পড়াশোনার দুর্বলতা কাটাতে নভেম্বর থেকে সাপ্তাহিক অ্যাসাইনমেন্টের মূল্যায়ন, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে দ্বিতীয় দিনের মতো বন্ধ পণ্য খালাস, দিনে ক্ষতি শত কোটি টাকার বেশি, ভোগ্যপণ্য সংকটের আশঙ্কা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পরমাণু চুল্লি বাংলাদেশে। মোংলা বন্দর দিয়ে চলছে যন্ত্রাংশ খালাস, পরিবহনে সর্বোচ্চ সতর্কতা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। প্রচলিত স্টিল নাকি বিশ্বসেরা কোয়ান্টাম স্টিল, চয়েস আপনার হাতে। GP8 ইস্পাত। এবার বার্ষিক পরীক্ষা ছাড়াই পরের ক্লাসে উঠছেন মাধ্যমিকের শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের পড়াশোনায় ঘাটতি যাচাই করতে ৩০ দিনের সংক্ষিপ্ত পাঠ্যসূচি থেকে সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট দেয়া হবে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। স্বাস্থ্য ঝুঁকি নিয়ন্ত্রণে আসলেই কেবল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানান তিনি। নতুন এই সিদ্ধান্তে শিক্ষার্থী ও অভিভাবকরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। দেশে প্রথম কোভিড-19 আক্রান্ত শনাক্তের ৯ দিনের মাথায় ১৭ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। স্বাস্থ্য ঝুঁকির কারণে বাতিল করতে হয় প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা। এইচএসসিতেও পরীক্ষা না নিয়ে মূল্যায়ন হচ্ছে ভিন্ন পদ্ধতিতে। এবার বলা হলো মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরাও বার্ষিক পরীক্ষা ছাড়াই পরের ক্লাসে উত্তীর্ণ হবেন। বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, সবাই যাবে পরের ক্লাসে। এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানই নিতে পারবে না পরীক্ষা। এবার পরীক্ষা ছাড়াই সবাই পরবর্তী ক্লাসে যাচ্ছে, কিন্তু আমি প্রত্যেক শিক্ষার্থীকে বলবো, অভিভাবকদের বলবো, শিক্ষকদেরকে বলবো, আমার পরীক্ষা দিয়ে পরবর্তী ক্লাসে যেতে হচ্ছে না, এটি সত্য, কিন্তু আমি যেন যতদূর সম্ভব আমার সুযোগ আছে, আমার শিখন ফল যা আমার অর্জন করবার কথা ছিল তা অর্জন করবার সেই সুযোগটি যেন প্রত্যেকটি শিক্ষার্থী যেন গ্রহণ করে। তবে নভেম্বর থেকে ৩০ কার্য দিবসের সংক্ষিপ্ত পাঠ্যসূচির ভিত্তিতে প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট করতে হবে শিক্ষার্থীদের, যার ভিত্তিতে শিক্ষার্থীদের ঘাটতি যাচাই করে তা পূরণ করার চেষ্টা করা হবে পরের ক্লাসে। সংক্ষিপ্ত সিলেবাস শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়ার পাশাপাশি প্রকাশ করা হবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। সংশ্লিষ্ট শ্রেণীর বিষয়ভিত্তিক শিখন ফলের গুরুত্ব বিবেচনা করে সিলেবাসটি এমনভাবে প্রণয়ন করা হয়েছে যেন তা পরবর্তী ক্লাসের শিখন ফল অর্জনে সহায়তা করে। এদিকে নতুন এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। অনলাইনেও যদি পরীক্ষা হতো তবু আমরা একবার হলে বইটা দেখতাম যে পরীক্ষা হবে, স্যার আমাদের সামনে থাকবে, পরীক্ষাটা নিত, তখন আমরা একটু হলেও পড়তাম। আগে যেভাবে পরীক্ষাটা দেওয়া হতো ওইভাবে পরীক্ষাটা দিলে অনেক ভালো হয়। আমাদের এটাও দেখতে হবে আমাদের সকল শিক্ষার্থী সেই অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে পারবে কিনা। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, স্বাস্থ্য ঝুঁকি কমে আসলেই নেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত। এছাড়া আগামী বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া হবে জানিয়ে শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে বলেন মন্ত্রী। তবে পরীক্ষা কখন হবে তা নির্ভর করছে কোভিড পরিস্থিতির উপর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নৌযান শ্রমিকদের ধর্মঘটের কবলে পড়ে দেশের আমদানি বাণিজ্যে মারাত্মক বিপর্যয় নেমে আসছে। পণ্য খালাস না করে বিদেশি জাহাজগুলো অলস বসে থাকায় দিনে শত কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। সেই সাথে ধর্মঘট দীর্ঘস্থায়ী হলে শিল্পের কাঁচামাল এবং ভোগ্যপণ্য সংকটের আশঙ্কা রয়েছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত দুদিন ধরে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ থাকায় ৯ লাখ মেট্রিক টন পণ্য নিয়ে অলস বসে আছে ৪০টির বেশি বিদেশি জাহাজ। নির্ধারিত সময়ের বেশি বন্দরে অবস্থান করায় এসব জাহাজকে প্রতিদিন ১০ থেকে ১৫,০০০ মার্কিন ডলার জরিমানা গুনতে হয়। এর ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি বিদেশি জাহাজ মালিকদের কাছে ইমেজ সংকটের মুখে পড়ছে চট্টগ্রাম বন্দর। এই ৪ লাখ ডলারের বা তার থেকে অধিক টাকা, এটা কিন্তু আমাদের দেশ থেকে কিন্তু বিদেশে আপনার যে শিপিং লাইনের যে মালিক পক্ষ আছে তাদেরকে কিন্তু পাঠাতে হবে। যেহেতু খালাস করতে পারছে না, তাহলে বিদেশি জাহাজ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই ক্ষতির কারণে তখন পরবর্তীতে অন্য জাহাজ পাঠাতে ওরা অনীহাবোধ করবে। বন্দর কেন্দ্রিক পণ্য পরিবহনের জন্য লাইটারের জাহাজ রয়েছে প্রায় ৩,০০০। বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেল থেকে প্রতিদিন অন্তত ১.৫ লাখ মেট্রিক টন পণ্য দেশের বিভিন্ন ঘাট এবং নদী বন্দরে পৌঁছে দেয় লাইটারের জাহাজগুলো। কিন্তু ধর্মঘটের কারণে কোথাও কোনো পণ্য খালাস হচ্ছে না। হঠাৎ করে ডিজাপশন হলে এবং এটা ২-৩ দিন যদি বেশি যায়, ২-৩ দিন যদি লাগে আরও, তাহলে সেইখানে
স্বাভাবিকভাবে মার্কেটে একটা ক্রাইসিস হবে এবং জিনিসপত্রের একটা ঊর্ধ্বগতির দিকে চলে যেতে সম্ভাবনা আছে। আনলোডিং বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে দেখা যাবে যে এর অ্যাকচুয়ালি যে ইম্প্যাক্ট সেটা ভোক্তাদের উপরে গিয়ে পড়বে। আন্দোলনরত শ্রমিক নেতাদের দাবি, চলমান নৌযান ধর্মঘটে যে আর্থিক ক্ষতি হচ্ছে তার তুলনায় তাদের দাবিকৃত টাকার পরিমাণ একেবারে নগণ্য, আর তাই ক্ষতি এড়াতে তাদের দাবি মেনে নেওয়া ছাড়া বিকল্প নেই। আমাদেরকে যে যদি দিনে 100 টাকা করে যদি এটা দেয় বা 150 টাকা করে যদি দেয়, তাতে কি এই ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল? এই ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করেছে সরকার এবং মালিকরা। বাংলাদেশের আমদানি পণ্যের 40% বেশি পরিবহন করে লাইটারের জাহাজগুলো। একই সাথে আমদানিকৃত তেল পরিবহন করা হয় লাইটার ওয়েল ট্যাঙ্কারের মাধ্যমে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নৌ ধর্মঘটের সবশেষ খবর জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাংলা বাজার ঘাট এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফি, মোমো, যেটি বলতে পারি নৌ শ্রমিকদের ধর্মঘট এই পর্যন্ত প্রায় 42 ঘন্টা পার হয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। কিছুক্ষণ আগেও কিন্তু নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন ঢাকা যে নেতাকর্মীরা আছে তাদের সাথে কথা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্তে তারা যেতে পারেনি। এই ধর্মঘট যে দীর্ঘায়িত হচ্ছে এটার কারণে এমনিতে ক্ষতি আছে, তারপর আরও দুটি ক্ষতি হতে পারে। একটি হচ্ছে যেহেতু ভোগ্য পণ্যগুলো বেশি দিন এখানে যে জাহাজের লাইটার জাহাজে যে হ্যাজ রয়েছে, যে হোল রয়েছে, যে গর্ত রয়েছে যেখানে পণ্যগুলো রাখা হয়, সেগুলো বেশি দিন রাখলে সেখানে নষ্ট হয়ে যায়, যে পণ্যগুলো হচ্ছে গম, চাল, ডাল সহ এই যে ভোগ্যপণ্য। এক দ্বিতীয়ত হচ্ছে এই যে ধর্মঘট যদি দীর্ঘায়িত হয় তাহলে বন্দরে এক ধরনের জাহাজ জটের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই যে ভোগ্যপণ্যগুলো এবং যে শিল্প কারখানার পণ্য অর্থাৎ লাইটের জাহাজের করে যে পণ্যগুলো কিন্তু বহির্নগর থেকে আনা হয়, যে বহির্নগরে যে মাদার ভেসেলগুলো থাকে সেগুলো নির্দিষ্ট একটি জায়গার মধ্যে সেগুলো থাকে, কিন্তু বহির্নগর থেকে সে জাহাজ থেকে যদি পণ্যগুলো খালাস করতে না পারে, গভীর সমুদ্র থেকে যে জাহাজগুলো আসবে সেগুলোকে সংকেত দেওয়া হয় না। অর্থাৎ বহির্নগরের জাহাজগুলো খালি হলেই কিন্তু গভীর সমুদ্র বন্দর থেকে জাহাজগুলো আসে, অর্থাৎ এই কারণে কিন্তু এক ধরনের বহির্নগরে জাহাজ জটের সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যার প্রভাব পড়বে একেবারে অর্থনীতিতে। এই যে ধর্মঘটের কারণে একদিকে আমদানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, শ্রমিকরা ক্ষতি হচ্ছে, এবং আরও দীর্ঘায়িত হলে যে বন্দরে যেটা বড় ধরনের ক্ষতির মুখে পড়বে, যেটি ব্যবসায়ীরা বলছেন যে প্রতিদিনে প্রায় 100 কোটি টাকার ক্ষতি হচ্ছে। কিন্তু যে শ্রমিকরা তাদের একটাই দাবি, তাদের যুক্তি হচ্ছে যেহেতু প্রতিদিন 100 কোটি টাকা ক্ষতির মুখে হচ্ছে, সেক্ষেত্রে তাদের যে প্রতিদিন 100 টাকা করে যে ভাতা, খাদ্য ভাতা, সেটি কেন দেওয়া হচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন নেতাকর্মীরা। এবং পাশাপাশি যারা 12টি দাবি দেওয়া তুলেছেন সেগুলোও কিন্তু রাখার জন্য সরকার বলেছেন। আপনি হয়তো জানেন যে চট্টগ্রামের এই যে চট্টগ্রাম সহ সারা দেশে কিন্তু এই নৌ ধর্মঘট কিন্তু প্রতি বছরই কিন্তু 2-1 করে হয়ে থাকে। 2014 সালের পর থেকে কিন্তু বিভিন্ন দাবি দেওয়া দিয়ে আসছে, এবং তারা হয়তো কয়েকটি দাবি সরকার মেনে নেয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেনে নেয়, কিন্তু দাবি না মানলে কিন্তু তারা কিন্তু একই কাণ্ড করতে, যার কারণে কিন্তু বাংলাদেশে বহির্বিশ্বে এবং বাংলাদেশের বন্দরের ভাবমূর্তি নষ্ট হবে। কারণ বহির্বিশ্বে বড় বড় কোম্পানির যে জাহাজগুলো বহির্নোঙ্গরে আসে, সেই জাহাজগুলোকে নির্দিষ্ট সময়ে নিয়ে আসে, আবার নির্দিষ্ট সময়ের মধ্যে সেই জাহাজগুলো অন্যান্য দেশে ফিরে যায়। তারা যদি এখানে জটের মধ্যে পড়ে তাহলে তারাও কিন্তু সারা বিশ্বে যে বন্দরগুলোর মধ্যে যাওয়ার যে শিডিউল রয়েছে সেখানে কিন্তু তারা এক ধরনের জটের মধ্যে পড়ে যাবে, এবং বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে, এবং চট্টগ্রাম সব বাংলাদেশের যে ছোট্ট বন্দর রয়েছে সেখানে জাহাজগুলো আসতে চাইবে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নৌ ধর্মঘটের সবশেষ খবর জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাংলা বাজার ঘাট এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের জন্য ভারী যন্ত্রাংশ আমদানি শুরু হয়েছে পুরোদমে। এরই মধ্যে রাশিয়া থেকে নিয়ে আসা হয়েছে প্ল্যান্টের প্রাণখ্যাত নিউক্লিয়ার চুল্লি ও জেনারেটর। মোংলা বন্দর দিয়ে সব প্রক্রিয়া সম্পন্ন করে এখন চলছে ভারী এসব যন্ত্রাংশ রূপপুরে পাঠানোর কাজ। দেশজুড়ে নৌযান ধর্মঘটের মধ্যেও যন্ত্রাংশ খালাসে কোনো সমস্যা হচ্ছে না জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেই এসব পাঠানো হবে পাবনার রূপপুরে। 14,000 কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে গৌরবের প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পরমাণু চুল্লিপাত্র এখন দেশের মাটিতে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের কারখানায় তৈরি ভারী এসব যন্ত্রাংশ নৌযান শ্রমিকদের কর্মবিরতির মধ্যেই বিশেষ ব্যবস্থায় পুরোদমে খালাসে ব্যস্ত মোংলা বন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিকেলে এমভি ডেইজি নামের একটি জাহাজে দেশের নৌসীমায় প্রবেশ করে এসব যন্ত্রাংশ। এই চালানে প্রথম ইউনিটের রিয়াক্ট প্রেসার ভেসেল ও একটি স্টিম জেনারেটর রয়েছে। এছাড়া রয়েছে আনুষঙ্গিক আরও কিছু যন্ত্র। আমদানি করা এসব গুরুত্বপূর্ণ যন্ত্র এখন প্রক্রিয়া মেনে সড়ক ও নৌপথে রূপপুরে পাঠানোর প্রস্তুতি শুরু করেছে কর্তৃপক্ষ। খুচরা যন্ত্রাংশ সড়ক পথে আর মূল চুল্লি নৌপথে পাঠাবে রূপপুরে। এটা বাই রোডে যাচ্ছে, বার্জ নদীপথে যাচ্ছে, বোথ দুই সাইডে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। খুচরা যন্ত্রাংশ এবং পারমাণবিক চুল্লির একটা অংশ এই জাহাজে আসছে। আমরা আশা করতেছি আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের এই পণ্য খালাস শেষ হবে। দেশে চলমান নৌযান শ্রমিকদের ধর্মঘটের মধ্যেও ভারী এসব যন্ত্র খালাসে কোনো প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে না বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এগুলো যথাযথ নিরাপত্তা বিধান করছে এবং সুন্দরভাবে সংরক্ষণ করার ব্যবস্থা করছে। লাইটার শ্রমিকরা যে কর্মবিরতি পালন করছে সেটার জন্য মংলা বন্দর এখন পর্যন্ত তেমন সমস্যা পড়ছে না। সংশ্লিষ্টরা বলছেন, পাবনার রূপপুরে নির্মাণাধীন দেশের সবচেয়ে বড় এই প্রকল্পের অধিকাংশ যন্ত্র এই মোংলা বন্দর দিয়েই আমদানি করা হবে। কাজ শেষ হলে 2024 সাল নাগাদ 2টি ইউনিটে সেখান থেকে উৎপাদিত হবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। সময় সংবাদ, মোংলা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন 24 জন। নতুন শনাক্ত হয়েছেন 1545 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,93,131 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 14,086 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 22,06,411 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,545 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,93,131 জন। 24 ঘন্টায় মারা গেছেন 24 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,723 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,704 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,08,845 জন। চট্টগ্রামে 6 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার করা আসামিকে বাদ দিয়ে বন্দুকযুদ্ধে নিহত একজনকে আসামি করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। অথচ নির্যাতনের শিকার শিশুর আদালতে 22 ধারার জবানবন্দির পাশাপাশি পুলিশও প্রাথমিক তদন্তে গ্রেফতার করা আসামির সম্পৃক্ততা পেয়েছিল। কিন্তু প্রকৃত আসামিকে বাদ দিতেই পুলিশ ত্রুটিপূর্ণ তদন্তের মাধ্যমে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে বলে অভিযোগ আইনজীবীদের। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মামলার নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে গত 4 মে বিকেলে নগরীর আকবরশাহ এলাকায় 6 বছর বয়সী ও শিশুকে ধর্ষণের পরপরই 72 বছর বয়সী নির্মল চন্দ্র আইসকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। ওই দিনে দায়েরকৃত এজাহারে নির্মল চন্দ্র আইসকে একমাত্র আসামি করে ওই শিশুকন্যার বাবা। এর মাঝে শিশুকন্যা ওসিসিতে চিকিৎসা নেওয়ার পাশাপাশি আদালতে 22 ধারায় জবানবন্দিও দেয়। কিন্তু তদন্ত কর্মকর্তা এসআই বিকাশ চন্দ্রশীল আদালতে দাখিলকৃত চূড়ান্ত প্রতিবেদনে আসামি হিসেবে নির্মল চন্দ্র আইসের পরিবর্তে 23 জুলাই রাতে বায়েজিতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত বেলাল হোসেনের নাম উল্লেখ করে। এই যে একটা গাফিলতি একজন আসামিকে বাঁচানোর জন্য একটা চার্জশিটে বা কিভাবে চার্জশিটকে ফাইনাল রিপোর্ট করা হয়েছে, এটা তার জাজ্জল্যবান প্রমাণ। ওই শিশুর বাবা মার দাবি, তদন্ত চলাকালে পুলিশের পক্ষ থেকে তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। বেলাল হোসেনকে তাকে ক্রস ফায়ারে মারা হয়েছে, এগুলো তো আমরা কাউকে চিনি না। আমাদের অভিযোগ হলো আমাদের ধর্ষণ মামলা, আমরা ধর্ষণ মামলার বিচার চাই। পুলিশের কাছে ফোন দিচ্ছে, আমার টাকা নেই দেখে আমার গাইলে পুলিশে। আমি বেলারক চিনিও না, জানিও না। আমি জানি হলো নির্মল চন্দ্র। শিশু ধর্ষণ মামলায় গ্রেপ্তারকৃত আসামিকে বাদ দিয়ে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তিকে আসামি হিসেবে দেখানোয় বিস্ময় প্রকাশ করে মহানগর পিপি। মূল ঘটনাটাকে ধামাচাপা দেওয়া হয়েছে এবং আরেকটা সিন এখানে আনা হয়েছে। অতএব কারণে মামলাটা সঠিক জিনিসটা তদন্ত করার জন্য এটা অধিকতর তদন্তে দেওয়া উচিত। স্পর্শকাতর এই মামলার তদন্তে কোনো ত্রুটি কিংবা কারো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সে যেভাবে চিহ্নিত করেছে সে তার ভিত্তি করেই এই মামলার প্রতিবেদন দাখিল করা হয়েছিল। তারপরও একটি বিষয় যেহেতু সামনে এসছে, অবশ্যই আমরা এটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখব। তদন্তে প্রকৃত আসামিকে বাদ দেওয়া এবং গাফিলতির অভিযোগ এনে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতে দরখাস্ত দিয়েছে বাদী পক্ষের আইনজীবী। আবেদনটি শুনানির জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রেরণের নির্দেশ দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢাকার ধামরায়ে মসজিদের সামনে থেকে শারীরিক প্রতিবন্ধী নবজাতক উদ্ধার করা হয়েছে।
ছেলে শিশুটি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। নবজাতককে দত্তক নিতে আগ্রহী অনেকে, তবে আদালতের সিদ্ধান্তে শিশুটিকে দত্তক দেয়া হবে বলে জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর। মঙ্গলবার রাতে ধামরাইয়ের একটি মসজিদের সামনে নবজাতক একটি ছেলে শিশুকে কান্নারত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। শিশুটিকে দত্তক নিতে আগ্রহী এক দম্পতি বুধবার দুপুর পর্যন্ত বুকে আগলে রাখেন। ফুটফুটে শিশুটিকে পেতে আকুতি জানান তারা। বাজারে ইসলাম ব্যাংকের ওই মসজিদে পাইছি, এখন আমারই সন্তান এলে এক রাতে যে ময়া হয়েছে আমার এখনো আমার সন্তানই। শারীরিকভাবে পায়ে প্রতিবন্ধী বাচ্চা, কিন্তু তার অন্যান্য সব ভালো আছে, তার লাংস ভালো আছে, বাচ্চার সব কিছু ভালো আছে। সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যদি মূল পিতামাতাকে না পাওয়া যায়, সেই ক্ষেত্রে যদি তাকে দিতে চায় সেটা আদালতের মাধ্যমে তাদের নিতে হবে। সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তার মাধ্যমে শিশুটিকে রাজধানীর শিশু কল্যাণ ট্রাস্টের কাছে পাঠানো হয়। উপজেলা থেকে আমরা বাচ্চাটাকে কাউকে দিতে পারছি না, কারণ আমাদের সে আইনগত ক্ষমতা নেই। এখন আদালতের মাধ্যমে নিতে হবে, যদি কেউ নিতে চায় বা ইচ্ছুক যদি কেউ থাকে। নবজাতকের বয়স 20 থেকে 25 দিন হবে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসক। সময় সংবাদ, সাভার। প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে আজও দেশের উপকূলীয় এলাকাসহ পদ্মা ও মেঘনা নদীতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সকালে চাঁদপুরে 10 লাখ মিটার জাল ও 50 কেজি ইলিশ মাছ জব্দ করা হয় এবং 18 জেলেকে আটকের পর কারাগারে পাঠানো হয়। অন্যদিকে গতরাত থেকে শরীয়তপুরে আলাদা 10টি অভিযানে 175 জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অপ্রাপ্তবয়স্ক 38 জেলেকে 1,82,000 টাকা জরিমানা করে আদালত। উদ্ধার করা 218 কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয় এবং 7,000 মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলে প্রশাসন। গত 14 অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা সহ দেশের উপকূলীয় 19টি জেলায় মা ইলিশ সংরক্ষণে এই অভিযান শুরু হয়। বিল জলাশয়ের পানি শুকিয়ে যাওয়ায় নওগাঁর আড়তে দেশীয় মাছের সরবরাহ বেড়েছে, আর চাহিদা বাড়ায় সব ধরনের মাছের দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। দাম বাড়ায় খুশি মাছ চাষিরা। ব্যবসায়ীরা বলছেন ইলিশ না থাকায় দেশীয় মাছের চাহিদা বেড়েছে। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। ভোরে পাইকারদের হাত ডাকে জমে ওঠে মহাদেবপুর শিবগঞ্জ মোড়ের পাইকারি মাছের আড়ত। নদী জলাশয়ের পানি শুকিয়ে যাওয়ায় দেশীয় মাছের সরবরাহ বেড়েছে। মাছের সরবরাহ বাড়লেও চাহিদা বেশি থাকায় গেল সপ্তাহ থেকে দাম বেড়েছে, আর মাছের দর বাড়ায় বন্যার ক্ষতি কাটিয়ে উঠছেন মাছ চাষিরা। বাজারে দাম ছিল না গত কয়েকদিন আগে, এখন একটু দাম পাচ্ছি। ইলিশ মাছ বন্ধ হওয়ার পর বাংলা মাছের দাম বেশি, কাতলা রুই এগুলোর দাম বেশি। রুই প্রতি কেজি 180 টাকা, কাতল 190 টাকা, মৃগেল 160 টাকা, সিলভার কাপ 110 টাকা, শিং মাগুর 350 টাকা, বোয়াল 400 টাকা, কই 120 টাকা, টাকি 100 টাকা। ব্যবসায়ীরা বলছেন গেল সপ্তাহের তুলনায় সব মাছের দর 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। এই সপ্তাহে মাছের দাম আরো বৃদ্ধি পেয়েছে এবং সামনের সপ্তাহ আরো বাড়ার সম্ভাবনা বেশি আছে। মাছের আমদানি বাড়ছে, দামও একটু বাড়ছে এবং পুকুরের মাছের আমদানি বাড়ছে, দামও আগের চেয়ে একটু বাড়তি। দিনে 700-800 হাজার কামাই হচ্ছে। সপ্তাহে প্রায় অর্ধ কোটি টাকার মাছ বেচা কিনা হলেও নিজস্ব জায়গা না থাকায় ভোগান্তিতে কারবার করতে হচ্ছে বলে জানায় ব্যবসায়ী সমিতি। আমরা ভাড়াটিয়া জায়গায় থাকি এবং সরকারকে খাজনা 16 আনা দিয়ে দিই। আমরা যদি আরো সরকারিভাবে জায়গা পাতাম আমাদের মাছ বেচা কিনা করা আরো সুবিধা হতো। জেলায় 18,000 নিবন্ধিত চাষি মাছ উৎপাদনে জড়িত। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দেখছেন বাংলার সময়। করোনার সংক্রমণ এড়াতে বরিশালে পূজা মণ্ডপগুলোতে দর্শনার্থীদের ভিড় না করার নির্দেশনা দিয়েছে পূজা উদযাপন পরিষদ। মাস্ক ছাড়া মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। করোনা পাল্টে দিয়েছে সবকিছু। দুর্গাপুজোয় নেই জাঁকজমক। সংক্রমণ এড়াতে, সুস্থ থাকতে ও সুস্থ রাখতে বরিশালের পূজা মণ্ডপগুলোতে ভিড় এড়িয়ে চলতে বলা হয়েছে। একসাথে 20 জনের বেশি পূজা মণ্ডপ চত্বরে প্রবেশ না করার জন্য নির্দেশনাও দেয়া হয়েছে। সবাই উপভোগ বা দর্শন করতে পারে
সেই জন্য আমরা নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছি। সরকার যেসব বিধিনিষেধ দিয়েছে সেটা মেনেই আমরা এবছর পূজার উৎসব করব। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমরা মাঠে অঞ্জলি প্রদানের ব্যবস্থা করছি, একবার না একের অধিকবার। মাস্ক ছাড়া কাউকে মণ্ডপ চত্বরে প্রবেশ করতে দেবে না আয়োজকরা। মানুষের জন্য পূজার জন্য যদি মানুষ না বাঁচে তাহলে আমরা পূজা অর্চনা কীভাবে করব। সেজন্য আমাদের প্রথমেই উদ্দেশ্য থাকবে মানুষ কিভাবে বাঁচে, মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে, আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, সেইটাই এবার আমাদের মূল লক্ষ্য। সমাগম এড়াতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। নো মাস্ক নো এন্ট্রি, এটিকে রক্ষা করতে হবে। কোনো কারণেই এটির ব্যাপ্তি ঘটতে পারবে না। কোনো মন্দিরে 20 জনের বেশি গ্যাদারিং করা যাবে না। কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতা, কোনো ধরনের প্রসাদ বিতরণের ক্ষেত্রে গ্যাদারিং এগুলো করা যাবে না। এবার নগরে পুজো মণ্ডপের সংখ্যা 42টি, 8 জেলায় 617টি। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবারে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অটো প্রমোশন। পড়াশোনার দুর্বলতা কাটাতে নভেম্বর থেকে সাপ্তাহিক অ্যাসাইনমেন্টের মূল্যায়ন, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া। নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে দ্বিতীয় দিনের মতো বন্ধ পণ্য খালাস। দিনে ক্ষতি শত কোটি টাকার বেশি, ভোগ্যপণ্য সংকটের আশঙ্কা। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।